আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা প্রি এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্টটা পড়ব। এর আগের ক্লাসে আমরা প্রি এক্লাম্পসিয়ার ক্লিনিক্যাল ফিচার পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা তার ম্যানেজমেন্টটা পড়ব। প্রথমেই ম্যানেজমেন্ট নেওয়ার আগে আমাদের জানতে হবে পেশেন্টের হিস্ট্রিটা কী। প্রথমে আমরা পেশেন্ট আসার পর আমাদের হসপিটালে আমরা পেশেন্টের হিস্ট্রিটা জেনে নেব। সে কি প্রাইমারি গ্রেভিডা নাকি মাল্টি গ্রেভিডা, তার আরও কোনো সাইন সিমটমস, তার রিস্ক ফ্যাক্টরগুলো কী কী আছে। চলো আমরা সামনে আগাই। সাধারণত প্রি এক্লাম্পসিয়ার এই সিমটমগুলোকে ক্লিনিক্যালি আমরা মাইল্ড অ্যান্ড অ্যালার্মিং সিমটম হিসেবে ভাগ করেছি। এটা হচ্ছে সিভিয়ার, মাইল্ড অ্যান্ড সিভিয়ার। মাইল্ডের মধ্যে আমরা তার সে কী কমপ্লেন নিয়ে আসবে। স্লাইড অ্যাঙ্কেল ইডিমা হয়ে যাবে, কম থাকবে যেহেতু মাইল্ড। অ্যাঙ্কেল ইডিমাটা স্লাইড থাকবে, সাথে যেহেতু তার বডিতে ইডিমা হচ্ছে তার রিংটার টাইটনেস থাকবে, রিংয়ের টাইটনেস থাকবে ফিঙ্গারে। আর গ্র্যাজুয়ালি সোয়েলিংটা এক্সটেন্ড করবে বডির বিভিন্ন সাইডে, ফেসে, অ্যাবডোমেন, ভালভা অ্যান্ড বডিতে। আর হোয়াট ইজ দ্য অ্যালার্মিং সিমটমস, যেটা হলে অবশ্যই তাকে হসপিটালে ভর্তি হতে হবে। অ্যালার্মিংয়ের মধ্যে হচ্ছে আমার যদি একদম হেড টু টো পর্যন্ত যায় কী হতে পারে, যেমন হেডেক হতে পারে, তার আই সিমটম হতে পারে, সে ব্লারিং ভিশন দেখতে পারে, ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে, ডিমনেস অফ ভিশন হয়ে যেতে পারে, তার এপিগ্যাস্ট্রিক পেন হতে পারে, ভমিটিং হতে পারে, রাইট আপার কোয়াড্রেন্ট পেন হতে পারে লিভারের প্রবলেমের কারণে, তার ইউরিন আউটপুট কমে যেতে পারে, আর স্লিপ ডিস্টার্বড হতে পারে। এই সব সিমটমগুলো হচ্ছে অ্যালার্মিং সাইন। এইসব দেখা মাত্রই অবশ্যই হসপিটালে যেতে হবে, ডাক্তারের কনসালটেশন হতে হবে, হসপিটালে ভর্তি হতে হবে। এগুলো তো পেশেন্ট বলবে। আমরা কি দেখব? আমরা তার কি সাইন দেখব তার ওয়েটটা অ্যাবনর্মালি বাড়তেছে, অ্যাবনর্মাল তার ওয়েট গেইন হচ্ছে র্যাপিড, অ্যান্ড তার বিপিটা খুব বেশি, 160 মিলিমিটার মার্কারির বেশি, সিস্টোলিক। আর ইডিমাটাও আমরা দেখব ভিজিবল, সাথে পালমোনারি ইডিমা আমরা দেখতে পারি লাং কনসালটেশনের মাধ্যমে আর ইনভেস্টিগেশনের মাধ্যমে। আমরা যখন পেশেন্টের অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব তখন আমরা কী পাবো। যেহেতু প্রি এক্লাম্পসিয়াতে প্লাসেন্টাল একটা ইনসাফিসিয়েন্সি তৈরি হয় প্লাসেন্টার, তো প্লাসেন্টা থেকে বাচ্চা অ্যাডিকুয়েট নিউট্রিশনটা পায় না, যার কারণে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হয়, ইন্টারইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হয়। আমরা যখন অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, ফান্ডাল হাইটটা তার জেস্টেশনাল এজ মানে জেস্টেশনাল উইকের সাথে করিসপন্ড করবে না, তখন আমরা বুঝতে পারবো যে আইওজিআর হচ্ছে, ইন্টারইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হচ্ছে, যেটা একটা কমন কমপ্লিকেশন অফ প্রি এক্লাম্পসিয়া। এছাড়া আমরা দেখতে পারি লাইকার কম, স্ক্যান্টি লাইকার। আর যদি আমরা পেশেন্টের প্যাটেলার রিফ্লেক্স দিয়ে দেখব ব্রিক্স, আর সাথে আমরা ক্লোনাস পেতে পারি। এখন আমরা চলে যাই ইনভেস্টিগেশন। আমরা কী করব ইনভেস্টিগেশনের মধ্যে, যেহেতু এটা একটা মাল্টি সিস্টেমিক ডিসঅর্ডার, মূলত এখানে কিডনি, লিভার, লাং, ব্লাড ভেসেলগুলো অ্যাফেক্টেড হয়, আর সাথে তো প্রেগনেন্সি থাকেই। তো এই জন্য আমরা যদি সিস্টেম ওয়াইজ বলি, যেহেতু এখানে প্রোটিনিউরিয়া হয়, আমরা বলছি এটা ট্রায়াড। কি ট্রায়াড? হাইপার টেনশন, প্রোটিনিউরিয়া। চলো আমরা একটু আবার ডেফিনেশনটা দেখে নিই। এটি একটা ট্রায়াড, মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, হাইপার টেনশন, প্রোটিনিউরিয়া অ্যান্ড সাইন অফ এন অর্গান ডিসফাংশন। মূলত এখানে ট্রায়াডটা যদি বলি, হাইপার টেনশন থাকবে, প্রোটিনিউরিয়া থাকবে, এডিমা থাকবে। তো প্রোটিনিউরিয়ার জন্য আমরা ইনভেস্টিগেশনে কী করতে পারি?
ইউরিনের একটা রেগুলার মেডিকেল এক্সামিনেশন, মানে একটা আমরা ইউরিনারি দিতে পারি পেশেন্টকে। আর 24 আওয়ার ইউরিনারি প্রোটিন, 24 ঘন্টায় তার ইউরিনের সাথে কী পরিমাণ প্রোটিন রিলিজ হচ্ছে সেটা কাউন্ট করার জন্য 24 আওয়ার ইউরিনারি প্রোটিন দেব। সিরাম ক্রিয়েটিন লেভেলটা দেবো তার কিডনি ফাংশনটা কেমন আছে সেটা জানার জন্য। প্রি অ্যাক্লামিশিয়াতে সাধারণত বেশি থাকবে, ডাবল হয়ে যাবে নর্মাল থেকে। সিরাম ইউরিক অ্যাসিড দিতে পারি। আর তার ব্লাডের আমরা কি টেস্ট করতে দেব, তার হেমাটোক্রিট লেভেলটা কীরকম আছে, প্লেটলেট কাউন্ট মানে সিবিসিতে। আর সাথে আমরা তার লিভার ফাংশন টেস্টের জন্য এএসটি এএলটি এসব এনজাইম টেস্ট করতে দেব। আর যেহেতু এখানে প্রিএক্লাম্পসিয়াতে কোয়াগুলোপ্যাথি হতে পারে, তাই আমরা এখানে একটা কোয়াগুলেশন প্রোফাইল টেস্ট করতে দেব। যদি এখানে লিভার ফাংশন টেস্ট আমরা কোনো অ্যাবনর্মালিটি পাই, যদি নর্মাল থাকে তাহলে এখানে কোয়াগুলেশন প্রোফাইল করতে দেওয়ার দরকার নেই, কারণ আমরা জানি লিভার থেকেই আমাদের কোয়াগুলেটিং ফ্যাক্টরগুলো রিলিজ হয়। আমরা কী করতে দিতে পারি এখানে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথম মিন টাইম এসব করতে দিতে পারি। আর সাথে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি দেব ফর প্রেগনেন্সি প্রোফাইল, বাচ্চার কন্ডিশনটা দেখার জন্য, তার সাইজটা কীরকম, ফিচার্স, অলিগোহাইড্রোমিনিয়াস আছে কি না। আর একটা অপথ্যালমোস্কোপি করতে পারি। চলে যাই আমরা এখন ম্যানেজমেন্টে। প্রথমেই তো আমরা তাকে হসপিটালাইজেশন করব, বেড রেস্ট দেব যদি তার অ্যালার্মিং সিমটমগুলো থাকে। বেড রেস্টটা হবে লেফট ল্যাটারাল পজিশনে, কারণ লেফট ল্যাটারাল পজিশনে থাকলে আমাদের ইনফেরিয়র ভেনা কেভাতে প্রেশার কম পড়ে, যার কারণে ভেনাস রিটার্ন ভালো হয় অ্যান্ড ফিটাস ভালো ব্লাড সাপ্লাই পায়। ডায়েট আমরা কী দেব, ডায়েটের মধ্যে হচ্ছে যেহেতু এখানে প্রোটিন লস হচ্ছে মায়ের, আমরা তাকে বলবো মা আপনি প্রোটিন রিচ খাবার খাবেন, যেখানে প্রোটিন রিচ খাবার আছে যেমন ডিম, মাংস এইসব। আর তাকে যেহেতু তার হাইপারটেনশন, তাকে বলবো আমরা সল্টটা একটু কম ইনটেক করতে, আর ফ্লুইড নর্মাল যেভাবে খায়, কোনো রেস্ট্রিকশন নেই, যদিও তার এডিমা আছে, কারণ ফ্লুইড দরকার আছে মায়ের। এটা হয়ে গেল। এখন আমরা ড্রাগ কী দেবো, যেহেতু তার হাইপারটেনশন, আমরা অবশ্যই তাকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেবো। ব্লাড প্রেশার অনুযায়ী আমরা তাকে ওরাল দেবো নাকি আইভি দেবো সেটা ডিসাইড করতে হবে। যদি 160-এর কম হয় সিস্টেমিক, তখন তাকে আমরা ওরাল দেবো। ওরালি আমরা প্রেগনেন্ট মাদারকে কী ড্রাগ দিই, এগুলো অনেক সময় এক্সামে ভাইভাতে জিজ্ঞেস করা হয়। আমরা দিই লেবেটালোল, আলফা মিথাইল ডোপা অ্যান্ড নিফেডিপিন। আর যদি সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া হয়ে যায়, যেমন মোর দেন 160/110 মিলিমিটার মার্কারি, তখন আমরা আইভি দেব। আইভিতে কী দেব, লেবেটালোল, নিফেডিপিন, নাইট্রোগ্লিসারিন অ্যান্ড সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। অ্যান্টি হাইপারটেনসিভ চলে গেল। এখন হচ্ছে ডায়োরেটিক্স, যেহেতু তার এডিমা আছে আমরা তাকে ডায়োরেটিক্স দেব, কিন্তু মাইল্ড এডিমা থাকলে দেব না। যদি তার আমরা দেখি হার্ট ফেলিওর বা পালমোনারি এডিমা হয়ে যাচ্ছে, এক্সেসিভ এডিমা, তখন আমরা দেব কি দিতে পারি, ফুসেমাইড 40 মিলিগ্রাম, যেটা ল্যাক্সিক্স হিসেবে পাওয়া যায়, ল্যাক্সিক্স 40 পাওয়া যায় বাংলাদেশে। কী বলবো সেটা নেবে আফটার ব্রেকফাস্ট। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিয়ে দিলাম আমরা, তারপর ডায়োটিক দিয়ে দিলাম। তারপর আমরা ফিটাল অ্যান্ড ম্যাটার্নাল মনিটরিং করবো এসব ড্রাগ দেওয়ার পরে। মায়ের কন্ডিশনটা কীরকম, ফিটাল কন্ডিশনটা কীরকম। মায়ের ক্ষেত্রে কি, তার বিপি মেজার করবো 6 ঘন্টা পর 6 আওয়ারলি। তার 24 আওয়ার ইউরিনারি প্রোটিনটা দেখব। আর আলট্রাসোনোগ্রাফি করবো অফ প্রেগনেন্সি প্রোফাইল, মায়ের ওয়েট আর মায়ের কী কমপ্লেন করছে সেগুলো শুনবো। বাচ্চার ক্ষেত্রে, বাচ্চার মনিটরিংয়ের ক্ষেত্রে ফিটাল কিকটা আমরা কাউন্ট করবো, একটা কিক চার্ট, বাচ্চা কতবার মায়ের পেটে লাথি দিল বা মুভমেন্ট করলো। ফিটাল হার্ট রেটটা শুনবো। কার্ডিওটোকোগ্রাফি করতে পারি। আর আলট্রাসোনোগ্রাফি অফ
ফিটাল বায়োফিজিক্যাল প্রোফাইল। যদি এসব অ্যান্টিহাইপারটেনসিভ অ্যান্টিডায়াবেটিক দেওয়ার পরেও যদি মার না কমে সাইন সিমটমস, দেখা যায় তার প্রেশারটা 160-এর বেশি রয়ে গেছে, তখন মায়ের প্রি-এক্লাম্পসিয়া থেকে এক্লাম্পসিয়া মানে কনভার্সন হওয়ার চান্স থাকে। তো এই কনভার্সনটাকে প্রিভেন্ট করার জন্য, টু প্রিভেন্ট এক্লাম্পসিয়া, আমরা মাকে প্রোফাইলেক্টিক হিসেবে ম্যাগনেসিয়াম সালফেট দেবো, স্টার্ট করব লোডিং ডোজে, যেটা আমাদের প্রি-এক্লাম্পসিয়া মানে কনভার্সন প্রিভেন্ট করবে। আর অবস্ট্রাকটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী করব, এখানে বলা হচ্ছে অবস্ট্রাকটিভ ম্যানেজমেন্ট মানে আমাদের বেবির ডেলিভারি, এটা মূলত ডিপেন্ড করবে, এই ট্রিটমেন্টে ডিপেন্ড করবে প্রেগনেন্সি ডিউরেশন, মায়ের প্রেগনেন্সি কত সপ্তাহ হলো, তার সাইন সিমটমসের সিভিয়ারিটিটা কী, অ্যান্ড অফ প্রি-এক্লাম্পসিয়া, অ্যান্ড তার ট্রিটমেন্টের রেসপন্সটা কীরকম, ম্যাটারনাল অ্যান্ড ফিটাল ইভ্যালুয়েশন রিপোর্টের উপর ভিত্তি করে, এসব রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ডিসাইড করব তার অবস্ট্রাকটিভ ম্যানেজমেন্টটা কীরকম হবে। তো চলো দেখি আমরা কীভাবে এটাকে ডিভাইড করেছি দুইটা ভাবে। একটা হচ্ছে যদি তার জেস্টেশনাল এজটা 37 উইকের বেশি হয়, যদি 37 সপ্তাহের বেশি হয়ে যায় জেস্টেশনাল এজ, তখন আমরা মাকে অ্যান্ড বাচ্চাকে মনিটরিং করব অ্যান্ড ট্রাই করব প্রেগনেন্সিটা যেন এক্সপেক্টেড ডেট ডেলিভারি পর্যন্ত যায়। যদি বিপি কন্ট্রোল না হয়, ব্লাড প্রেশারটা কন্ট্রোল না হয়, দেন আমরা টার্মিনেশন করে দেব। যেহেতু তার 37 সপ্তাহের বেশি, আমরা তাকে ইন্ডাকশন আর সি সেকশন দিয়ে করতে পারি। ইন্ডাকশনের ক্ষেত্রে কী করতে পারি, আর্টিফিশিয়াল রাপচার মেমব্রেন ফলোড বাই অক্সিটোসিন বা সি সেকশন করতে পারি। আর যদি জেস্টেশনাল এজটা 37 উইকের কম হয়, সেই ক্ষেত্রেও আমরা পেশেন্টকে মনিটর করব ম্যাটাল অ্যান্ড ফিটাল কন্ডিশন, অ্যান্ড তার ব্লাড প্রেশারটা কন্ট্রোল করার চেষ্টা করব, আর তার ফ্রিকুয়েন্ট অ্যান্টিনেটাল চেক আপটা করতে থাকবো। তার আমরা ট্রাই করবো প্রেগনেন্সিটা এক্সপেক্টেড ডেলিভারি ডেট পর্যন্ত কন্টিনিউ করার জন্য, আর অ্যাটলিস্ট 37 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করার আমরা চেষ্টা করব। কারণ আমরা জানি 37 উইকটা হচ্ছে একটা বাচ্চার ম্যাচুরেশনের সময়। এই 37 উইকে বাচ্চার লাংটা ম্যাচিউর হয়ে যায়, তখন আমরা ডেলিভারি করলেও বাচ্চাটা অ্যালাইভ থাকার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। দেন টার্মিনেশন ইজ টু বি ডান আইদার বাই ইন্ডাকশন আর সি সেকশন। এটা গেল মাইল্ড প্রি-এক্লাম্পসিয়ার ক্ষেত্রে। কিন্তু যদি তার সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া হয়, তখন আমরা কী করবো, যদি তার বিপিটা মায়ের আনকন্ট্রোল থাকে, যদি তার প্রোটিনিউরিয়াটা অনেক বেশি প্রোগ্রেসিভ হয়ে যাচ্ছে, তার আর্লি সাইন সিমটমস অফ ইম্পেন্ডিং এক্লাম্পসিয়া হচ্ছে, মানে সে এক্লাম্পসিয়ার দিকে ধাবিত হচ্ছে, তখন যদি তার 37 সপ্তাহের কম থাকে, তখন আমরা প্রি এক্লাম্পসিয়ার ক্ষেত্রে যখন ইম্পেন্ডিং এক্লাম্পসিয়া হয়ে যাবে, এক্লাম্পসিয়ার দিকে চলে যেতে থাকবে, তখন দুই ক্ষেত্রেই আমাকে 37 সপ্তাহের কম হোক বা বেশি হোক আমাদের ইমিডিয়েট টার্মিনেশন করতে হবে। বাট এখানে যদি 37 সপ্তাহের বেশি হয়, ইমিডিয়েট টার্মিনেশন করব প্রেগনেন্সি সি সেকশনের মাধ্যমে। বাট এখানে সাথে সাথে আমাদের ম্যাগনেসিয়াম সালফেটও দিতে হবে, যাতে তার এক্লাম্পসিয়ানটা প্রিভেন্ট হয়। কিন্তু যদি আমরা 37 সপ্তাহের কম থাকে বেবির বয়স, তখন আমরা ইমিডিয়েট টার্মিনেশন করব প্রেগনেন্সি ইররেসপেক্টিভ অফ দ্য জেস্টেশনাল এজ বাই সি সেকশন। আমরা দেখব না তার কত সপ্তাহ আছে, কারণ মেইন ম্যানেজমেন্টটা হচ্ছে ডেলিভারি হলেই আমাদের প্লাসেন্টা বের হবে, প্লাসেন্টাটা বের হলেই মা বেটার ফিল করবে। এটাই হচ্ছে আলটিমেট ট্রিটমেন্ট। এই জন্য আলটিমেট ম্যানেজমেন্ট হচ্ছে ডেলিভারি অফ দ্য বেবি। তো ইরেসপেক্টিভ অফ দ্য জেস্টেশন হিসেবে আমরা সিজারিয়ান সেকশন করে বেবিটা ডেলিভারি করব।
যেহেতু 37 সপ্তাহের কম, আমরা সাথে স্টেরয়েড দিয়ে দেব, স্টেরয়েড থেরাপি দেব যদি 34 উইকের কম হয় জেস্টেশন, যেন তার লাংটা ম্যাচিওর হয়ে যায়, বেবির লাংটা ম্যাচুরেশনের জন্য। আর ম্যাগনেসিয়াম সালফেট তো দেবই প্রি এক্লাম্পসিয়া কনভার্সন কন্ট্রোল করার জন্য। আমরা প্রিভেনশনের জন্য আমরা কী কী করতে পারি প্রি এক্লাম্পসিয়া প্রিভেনশনের জন্য? আমরা সাধারণত জানি 2 ধরনের প্রিভেনশন আছে, একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, একটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনটা হচ্ছে এখানে মাকে আমরা বলতে পারি রেগুলার তিনি যেন অ্যান্টিনেটাল চেক আপে আসেন, যার মাধ্যমে আমরা আর্লি ডিটেক্ট করতে পারি তার সাইন সিমটমসগুলো, যেমন র্যাপিড ওয়েট গেইন হচ্ছে কি না, তার টেন্ডেন্সি অফ ব্লাড প্রেশার রাইজিং আছে কি না। আর টেক কেয়ার করতে হবে যদি মাটা রিস্ক প্রেগনেন্সি থাকে, তখন তাকে টেক কেয়ার করতে হবে অফ দ্য রিস্ক ফ্যাক্টর। আর তাকে বলতে হবে এক্সারসাইজ করতে, যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্ট্রেচিং, এগুলো। আর সেকেন্ডারি প্রিভেনশনের ক্ষেত্রে আমরা ড্রাগ দিয়ে এটা প্রিভেন্ট করার চেষ্টা করব, যেমন অ্যান্টিপ্লেটলেট ডাক দিয়ে দেবো তার অ্যান্টিনেটাল কেয়ারেই, যেমন অ্যান্টিপ্লেটলেট ডাক দিই অ্যাজ লাইক লো ডোজ এসপিরিন 75 মিলিগ্রাম। এটা দেওয়ার কারণ হচ্ছে যেসব মারা হাই রিস্ক প্রেগনেন্সি থাকে তাদের ক্ষেত্রে এই লো ডোজ এসপিরিনটা দেওয়া হয়। প্রেগনেন্সি শুরুতেই দেওয়া হয়, আর্লি বিগিনিংয়েই দেওয়া হয় রিস্ক পেশেন্টদের। এটা মূলত কাদের ক্ষেত্রে দেওয়া হয়? যাদের অনেক বেশি রিস্ক প্রেগনেন্সি, যেমন যাদের ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, হার্ট ফেলিওর, ক্রনিক হাইপারটেনশন, ক্রনিক কিডনি ডিজিজ, এসবের ক্ষেত্রে আমরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগটা দিয়ে থাকি। এছাড়া আমরা দিতে পারি হ্যাপারিন দিতে পারি, আর লো মলিকুলার ওয়েট হ্যাপারিন। এটা হচ্ছে ইউজফুল সেসব মায়েদের জন্য যাদের হচ্ছে থ্রম্বোফিলিয়া আছে, মানে অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিবডি সিনড্রোম আছে, আপলা, অ্যান্ড হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে। সাথে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে পারি 2 গ্রাম পার ডে। এটা আসলে হাইপারটেনশনটাকে রিডিউস করে, জেস্টেশনাল হাইপারটেনশনকে। সাথে অ্যান্টিঅক্সিডেন্ট দিতে পারি ভিটামিন সি, ই, অ্যান্ড নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফিশ অয়েল। আর তাকে একটা ব্যালেন্স ডায়েট হুইচ ইজ রিচ ইন প্রোটিন আমরা তাকে খেতে বলবো। কমপ্লিকেশন কী কী হতে পারে? 2 ধরনের কমপ্লিকেশন আছে, একটা হচ্ছে ইমিডিয়েট, আরটা হচ্ছে লেট কমপ্লিকেশন। ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে আমরা এটাকে 2 ভাগে ভাগ করেছি, মায়ের কি কমপ্লিকেশন ম্যাটারনাল, আরটা হচ্ছে ফিটাল কি কমপ্লিকেশন। মায়ের কমপ্লিকেশনকে 3 ভাগে, একটা হচ্ছে প্রেগনেন্সির সময়, একটা হচ্ছে ডেলিভারির সময়, একটা হচ্ছে ডেলিভারির পরে, মানে ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং লেবার, আর ডিউরিং পিউরপেরিয়াম। প্রেগনেন্সির সময় মানে অ্যান্টিপার্টাম পিরিয়ডে তার কী কী হতে পারে? 2টা তো সব জায়গায় কমন, একটা কমপ্লিকেশন সব জায়গায় কমন, অ্যাক্লাম্পসিয়া অ্যান্ড অ্যাক্লাম্পসিয়া। প্রি এক্লাম্পসিয়া যে কোনো সময় অ্যাক্লাম্পসিয়াতে কনভার্ট হতে পারে। ডিউরিং প্রেগনেন্সিতে তার অ্যাক্লাম্পসিয়া হয়ে যেতে পারে, দেন ন্যাব্রাপসিও প্লাসেন্টা হয়ে যেতে পারে, আর্লি ডিসপ্লেসমেন্ট অফ দ্য আর্লি সেপারেশন অফ দ্য প্লাসেন্টা হয়ে যেতে পারে, তার ব্লারিং ভিশন, ব্লাইন্ডনেস, রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যেতে পারে, তার সেরেব্রাল হ্যামোরেজ, যেহেতু এটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার বিভিন্ন অর্গানকে এফেক্ট করবে, ব্রেনকে, সেরেব্রাল হ্যামোরেজ, দেন লাংকে অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, দেন লিভারে আমরা হেল্প সিনড্রোম পাবো। হেল্প সিনড্রোমটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে অলিগুরিয়া, কিডনিতে অ্যানিউরিয়া, ডিএসসি হয়ে যেতে পারে, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হয়ে যেতে পারে, তার প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে। আর লেবারের ক্ষেত্রে মানে ডিউরিং ডেলিভারির ক্ষেত্রে সেখানে এক্লাম্পসিয়া হয়ে যেতে পারে অ্যান্ড পোস্টপার্টাম হ্যামোরেজ হয়ে যেতে পারে। আর তার পিউরপেরিয়ামের ক্ষেত্রে তখন কি হতে পারে? এই সময় সেখানে এক্লাম্পসিয়া হয়ে যেতে পারে, অনেক বেশি ব্লিডিংয়ের কারণে তার শক হয়ে যেতে পারে, জেনারেল ফেলিওর, একেআই হয়ে যেতে পারে, তার সেপসিস হয়ে যেতে পারে। বাচ্চার ক্ষেত্রে কী কী কমপ্লিকেশন থাকতে পারে? ফিটাল কমপ্লিকেশন
ফিটাল কমপ্লিকেশনের মধ্যে তার ইন্টারইউটেরাইন গ্রোথ রিডাকশন হতে পারে। আমরা বলেছি যেহেতু প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থাকে, বাচ্চা গ্রোথটা রিটার্ডেড বা বাচ্চা প্যাটের ভিতরেই মারা যেতে পারে। ইন্টারইউটেরাইন ডেথ হতে পারে, বাচ্চা প্রিম্যাচুর হতে পারে, বার্থ অ্যাসফিক্সিয়া হয়ে যেতে পারে। এখন আমরা আসি রিমোট কমপ্লিকেশন, মানে এখন এতক্ষণ পড়লাম ইমিডিয়েট, এখন পড়বো রিমোট। রিমোটের মধ্যে কী হতে পারে, মায়ের ফার্দার ফিউচারে প্রেগনেন্সিতে আরও এই প্রি অ্যাক্লামসিয়া আবার রিলেপস করতে পারে। ইনক্রিজ রিস্ক অফ প্রি অ্যাক্লামসিয়া তার থেকেই যায়। সেই প্রেগনেন্সিতেও তার অ্যাব্রাপসিয়া প্লাসেন্টা হয়ে যেতে পারে, আর ফিটাল গ্রোথ রিটার্ডেশন হতে পারে। তার সিভিএসের ক্ষেত্রে তার ক্রনিক হাইপারটেনশনটা থেকে যেতে পারে, করোনারি আর্টারি ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি এসব থাকতে পারে। রেনালের ক্ষেত্রে তার সিকেডি হয়ে যেতে পারে, গ্লোমেরুলার ডিসফাংশন, যে কোনো ধরনের মেটাবলিক ডিজিজ লাইক ডায়াবেটিস মেলাতে হয়ে যেতে পারে। আর তার রিকারেন্ট প্রি অ্যাক্লামসিয়া হতে পারে, অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস রেটিনাল। যাদের রিকারেন্ট প্রি অ্যাক্লামসিয়া হয়, বারবার রিপিটেড প্রেগনেন্সিতে প্রি অ্যাক্লামসিয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস মেলাইটাস, রেটিনাল ডিটাচমেন্ট আর ওবেসিটি হতে পারে। অ্যান্ড এই হেপ সিনড্রোমটা আমরা একটু শর্টলি বলে দিই। হেপ সিনড্রোমের অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে, এটা হচ্ছে হ্যামোরেজ, এটা হচ্ছে এলিভেটেড লিভার এনজাইম, এটা হচ্ছে লো প্লেটলেট কাউন্ট, এটা হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে একটা। এটা সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন।